Sexuality is much more than body parts and sex. আমাদের সাধারণ ধারণা অনুযায়ী আমরা মনে করে থাকি সেক্সটা আমাদের কিন্তু বডি পার্টসের সাথে সম্পর্কিত, অর্থাৎ যৌনাঙ্গের সাথেই সেক্স কিন্তু সম্পর্কিত, বা আমরা যখন কোনো ইন্টারকোর্সে যাই বা কোনো রকম শারীরিক সম্পর্কে যাই তখনই সেক্স শব্দটি উচ্চারিত হয়। কিন্তু এর সেক্সের পরিধি কিন্তু তার থেকে অনেক বড়, এবং সেক্সুয়ালিটি বিষয়টি কিন্তু আমাদের চারিত্রিক গঠনের ক্ষেত্রে সব থেকে বেশি সাহায্য করে থাকে। আমরা পরে পরে ডেফিনেশনস গুলো দেখলে আমাদের সেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। সেক্সুয়ালিটি ইজ এক্সপ্রেসড ইন দ্য ওয়ে উই স্পিক, স্মাইল, স্ট্যান্ড, সিট, ড্রেস, ডান্স, লাফ অ্যান্ড ক্রাই। Sexuality is variety of thoughts, belief, fantasies, desires, and attitude. Sexuality refers to total expression of who you are as a human being, your femaleness and maleness. Sexuality is a way to show feminine or masculine qualities like clothing style, hairstyle, hobbies, interest, sexual habits. The way people express themselves, experience sexually. Sexuality include gender identity, gender role, sexual orientation, sexual experience. Sexuality include how we feel about our bodies. We call that body image, and poor body image can have profound effect on our ability to have healthy relationships. A person with poor body image may not think they deserve a good partner, and so they may be willing to settle for someone who will not respect them or who may even abuse them. এই বিষয়গুলি থেকে জানা যাচ্ছে যে সেক্সুয়ালিটি বা সেক্স বিষয়টি আমাদের যৌনাঙ্গর সাথে বা শারীরিক যৌন সম্পর্কিত শারীরিক মিলনের সাথে শুধুমাত্র সম্পর্কিত নয়, এটি আমাদের স্টাইল স্ট্যাটাস, আমাদের বিহেভিয়ার, আমাদের আইডেন্টিটি, আমাদের জেন্ডার আইডেন্টিটি কেও রিপ্রেজেন্ট কিন্তু সাথে সাথে করছে। অর্থাৎ আমাদের সেক্সুয়ালিটি বিষয়টি কিন্তু একটি ব্রডার কনসেপ্ট। আমরা যেভাবে ন্যারোভাবে বিষয়টাকে ভেবে রাখি সেরকম কিন্তু নয়। এই কনসেপ্টটাকে যদি আমরা ব্রডলি ভাবতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সোশ্যাল প্রবলেমস এখান থেকে সলভ হতে পারে। বিশেষ করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল অ্যাবিউজ, ইভ টিজিং এর মতো বিষয়, তারপর হচ্ছে চাইল্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রেপস, এই ঘটনাগুলো কিন্তু আমাদের কমে আসবে যদি সেক্সুয়ালিটি সম্বন্ধে আমাদের আইডিয়া হয় এবং সেক্স এডুকেশন যদি আমাদের প্রপার হয়ে থাকে। এই বিষয় নিয়ে কিন্তু ফ্রয়েড আগে কথা বলেছেন। তিনি কিন্তু এই ফ্রয়েড সাইকোসেক্সুয়াল থিওরি উদ্ভাবন করেছিলেন এবং সাইকোসেক্সুয়াল থিওরি নিয়ে তার অনেক সমালোচনা হয়েছিল, কেন তিনি সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন এবং সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনটাকেই তিনি কিন্তু সমস্ত ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রধান হিসেবে মনে করেছিলেন, এবং সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন বাচ্চাবেলা থেকে যেন বাচ্চার হয় এবং সেইভাবেই যেন গ্র্যাটিফিকেশনটা অন্যান্য বিষয়ের গ্র্যাটিফিকেশনের সাথে যেভাবে দেওয়া হয়ে থাকে সেইভাবে যেন সেক্সুয়াল বিষয়গুলোকেও গ্র্যাটিফিকেশন দেওয়া যেন হয়ে থাকে। এটা কিন্তু আমাদের ইন্টারনাল ইমোশনস তৈরি করতেও কিন্তু বিশেষভাবে সাহায্য করে থাকে। এবং তিনি বলেছেন যে আমাদের ইন্টারনাল যে অ্যানালিসিস থাকে সে অ্যানালিসিস কিন্তু সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে পারে। এই ইন্টারনাল অ্যানালিসিস সে সলভ করতে পারে বলেই সাইকোসেক্সুয়াল থিওরিকে ফ্রয়েড কিন্তু সাইকো অ্যানালিটিক্যাল থিওরি হিসেবেও পরিচিতি দিয়েছিলেন। এই সাইকো অ্যানালিটিক থিওরি এবং সাইকোসেক্সুয়াল থিওরি ব্যাখ্যা করার সময় তিনি কিন্তু টোপোলজি অনুযায়ী কিন্তু তিনখানা মাইন্ডের কথা তিনি বলেছিলেন, 3 লেভেল অফ মাইন্ডের কথা বলেছিলেন। একটাকে বলেছে কনসাস মাইন্ড, অর্থাৎ কনসাস মাইন্ডটা কখন, যখন আমরা অ্যাটেনশন দিয়ে কোনো যখন থট জেনারেট করি, থটস দ্যাট আর দ্য ফোকাস অফ আওয়ার অ্যাটেনশন, আমাদের অ্যাটেনশনের উপর নির্ভর করে যে চিন্তা ভাবনাগুলো তৈরি হচ্ছে।
প্রিকনসিয়াস মাইন্ড, অর্থাৎ যেটাকে আমরা সাবকনসিয়াস মাইন্ড হিসেবেও ধরে থাকি, কিন্তু তিনি প্রিকনসিয়াস মাইন্ড কথা বলেছিলেন। কেন প্রিকনসিয়াস বলেছিলেন, কেন কনসিয়াসে আসার আগের স্তর, অর্থাৎ আমরা যে কোনো সময় চাইলেই এই আমরা এই স্তরের বিষয়গুলিকে, মেমোরির বিষয়গুলিকে রিট্রিভ করতে পারি মেমোরি থেকে, এই জন্য এটাকে প্রিকনসিয়াস বলা হয়েছে। এবং আর পরেরটিকে বলবো থার্ড ওয়ান, যেটা বলেছেন আনকনসিয়াস মাইন্ড। আনকনসিয়াস মাইন্ড মানে হচ্ছে আমাদের বিহেভিয়ারের, মোস্ট অফ দ্য বিহেভিয়ারে রিয়েল কজ হয়েছে এই আনকনসিয়াস মাইন্ড, অর্থাৎ আমরা আনকনসিয়াসলি, অসচেতন মনে যে কাজগুলো করতে, অর্থাৎ আমরা সচেতনভাবে যে কাজগুলো করি না, যেগুলো আনকনসিয়াস মাইন্ড। এটা তিনি আইসবার্গের সাথে কম্পেয়ার করেছেন। আমরা জলের উপরে আইসবার্গের মাত্র 10% দেখতে পারি। আমরা টাইটানিকের যদি গল্প জানি তাহলে বুঝতে পারবো যে তার উপরে মাত্র 10% বরফ দেখে সে বুঝতে পারেনি যে নিচে তার কতটা পরিমাণ বরফ থাকতে পারে, এবং টাইটানিকে সেই বরফের ধাক্কায় টাইটানিকটি ডুবে গেছিল। তো কনসাস মাইন্ডের ক্ষেত্রে কিন্তু সেই রকমই 10% অবধি কিন্তু আমরা কনসাস মাইন্ডে যত কাজ করি সব কনসাস মাইন্ডে মাত্র 10% কাজ করি। অধিকাংশ কাজ যেগুলো আমরা করি সেগুলো আনকনসাস মাইন্ডে করি, সেই অধিকাংশ কাজ হচ্ছে 90% কাজ। আমরা জলের উপরের স্তর থেকে যতটুকু অংশ আমরা বরফের নিচের, জলের তলার বরফের যে অংশটা দেখতে পাচ্ছি, বা যে বরফের যে অংশটা জলস্তরে ওঠানামার জন্য কখনো জলস্তরের উপরে কখনো জলস্তরের নিচে চলে যাচ্ছে, সেই অংশটাকে আমরা বলছি প্রিকনসাস মাইন্ড। অর্থাৎ আমার এখানে কিন্তু পুরো বিষয়টি একটি আইসবার্গের সাথে তিনি কিন্তু কম্পেয়ার করতে পেরেছিলেন। পরের স্টেজে চলে আসি, তিনি মাইন্ডের স্ট্রাকচার বেসিসে তিনটি মাইন্ডের কথা বলেছিলেন: ঈদ, ইগো এবং সুপার ইগো। ঈদ হচ্ছে কি, যে ঈদ হচ্ছে আমরা যে ইনস্টিংক্টগুলো, যে প্রবৃত্তিগুলো নিয়ে আমরা জন্মাই, অর্থাৎ জন্মসূত্রে যেগুলো আমরা পেয়ে থাকি, সেগুলো হচ্ছে আমাদের ঈদ। কিরকম? কারোর প্রতি আমাদের কাউকে মারার ইচ্ছা হওয়া, রেগে যাওয়া, হ্যাঁ, আনন্দ পাওয়া, হাসা, আনন্দ পাওয়ার জন্য হাসা, এগুলো হচ্ছে ইনস্টিংক্ট হিসেবে কাজ করছে। হাসাটা ইনস্টিংক্ট হতে পারে, ভয় পাওয়াটা আমাদের ইনস্টিংক্টের দ্বারা হতে পারে। সুপার ইগোটি কোনটা? যেটা মরালিটির সাথে সম্পর্কিত, অর্থাৎ এইটাকে আমাকে লাইফে অ্যাচিভ করতে হবে, মরাল বিষয়গুলো আমরা লাইফে অ্যাচিভ করি। আমরা যখন জন্মাই তখন তো ঈদ নিয়ে জন্মাচ্ছি, অর্থাৎ একটি পশু যেভাবে হিংস্র হয়, একটি বাচ্চাও কিন্তু সেরকম ভাবে হিংস্র হতে পারে, মানুষের বাচ্চাও। কেন? কারণ তার ঈদ নিয়ে জন্মাচ্ছে। কিন্তু মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? আমরা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের এডুকেশন পাই, এবং সেটা ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল, যে কোনো এডুকেশন হতে পারে। তার ফলে কিন্তু আমাদের সুপার ইগো ডেভেলপ করে, মরালিটি ডেভেলপ করে। আর রিয়েলিটিটা কি? রিয়েলিটি হচ্ছে সেই বিষয়টি যখন আমরা কোনো প্রবলেমকে রিয়েল পার্সপেক্টিভে সলভ করার চেষ্টা করব। অর্থাৎ কিরকম? আমার যদি কাউকে মারধর করাটা আমরা কিন্তু বাচ্চাদের মধ্যে মরালিটি হিসেবে তৈরি করার চেষ্টা করবো, অর্থাৎ বাচ্চা যেন কারোর সাথে মারামারি না করে। কিন্তু বাচ্চার মধ্যে ইনস্টিংক্ট হিসেবে তার মধ্যে থেকে যাচ্ছে সে মারামারি করবেই, সেটা ঈদ, জন্মসূত্রে পাওয়া। অর্থাৎ প্রত্যেকটা ঘাতের প্রতিঘাত করাটা ইনস্টিংক্ট হিসেবে, ঈদ হিসেবে তার মধ্যে, বাচ্চার মধ্যে রয়েছে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যে মরালিটি তৈরি হবে, কাউকে মারতে নেই। কিন্তু ইগো কি করছে? রিয়ালিটি, অর্থাৎ কোনো জায়গাতে যদি আমি কাউকে না মারতে পারি, বা আমি আত্মরক্ষার প্রয়োজন যদি হয়, তখন আমাকে কিন্তু মারতে হবে। সেখানে সুপার ইগো কাজ করবে না, আর ঈদের কথাটা প্রাধান্য পেয়ে যাচ্ছে, কিন্তু কাজ করছে কি রিয়েলিটির পার্সপেক্টিভে। এইটাকে আমরা কিন্তু বলছি ইগোর অ্যাক্টিভিটি আর রিয়েলিটি সেটি করছে। ঈদ কি করছে? ঈদ হচ্ছে আমাদের প্রাইমারি পার্সোনালিটির প্রাইমারি অ্যাসপেক্ট, যে পার্সোনালিটি শুরু হওয়ার আগে প্রথমে যে জিনিসটা আমাদের মধ্যে থাকে বাচ্চাবেলা থেকে, সেটা হচ্ছে ঈদ। ঈদে যে ইনস্টিংক্ট গুলো থাকে, সেগুলো ইনস্টিংক্ট গুলো কিন্তু ব্লাইন্ড হয়, অর্থাৎ সে কোনো বিচার করতে পারে না। জন্মসূত্রে যেভাবে সেই বিহেভিয়ার গুলো পেয়েছে, সেইভাবেই সে কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা, অ্যামোরাল হবে, অর্থাৎ কোনো মরালিটি নেই, মরাল বিষয় বুঝতে পারবে না। এখানে ভালো বা খারাপের বিচার সে করতে পারে না, এবং সেখানে প্লেজার সিকিং প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে থাকে, অর্থাৎ আনন্দ উপভোগ করাটাই প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, আনকনসিয়াস মাইন্ডে কাজ করে থাকে। এবং এখানে বায়োলজিক্যালি ইনস্টিংক্ট গুলোকে দুভাগে ভাগ করা হচ্ছে, যে কাজগুলোর মধ্যে কাউকে আনন্দ পাওয়াটা, ভালোবাসাটা কাউকে, তাহলে এই বিষয়গুলো কি হচ্ছে? ইরসকে আইডেন্টিফাই করছে, এবং অর্থাৎ কনস্ট্রাকটিভ এবং লাইফ। আর থ্যানাটস ডিস্ট্রাকটিভ, অর্থাৎ কোনো ধ্বংস করে ফেলা, কোনো কিছু ছুঁড়ে ফেলে দেওয়া, রেগে যাওয়া, এগুলো হচ্ছে ডিস্ট্রাকটিভ, এবং ডেথের সাথে কম্পেয়ার করা হয়। গ্রিক দেবতার মধ্যে এরস হচ্ছে লাইফের দেবতা, থ্যানাটস হচ্ছে ডেথের
দেবতা হিসেবে পরিচিত। আমরা ঈদের উপরই এখানে কনসেন্ট্রেট করব, কারণ ঈদের সাথে লিবিডোর খুব ভালো সম্পর্ক রয়েছে। ফ্রয়েডও তাই বলেছেন যে লিবিডো হচ্ছে ঈদেরই একটা পার্ট। লিবিডোটা কি? এটা হচ্ছে গ্র্যাটিফিকেশন ইন আওয়ার সেক্সুয়াল অ্যাক্টিভিটি। আমরা যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরে যে গ্র্যাটিফিকেশন পাই বা আমাদের যে আত্মসন্তুষ্টি হয়, সেটাই লিবিডো। অর্থাৎ সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন যখন কোনো একটি স্টেজে, যখন সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন প্রপার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন হবে, বাচ্চা কিন্তু পরের স্টেজ অফ ডেভেলপমেন্টে প্রপারলি যেতে পারবে। যদি প্রিভিয়াস স্টেজে যদি সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন পুরো না হয়ে থাকে, তাহলে পরের স্টেজে যাওয়ার সময় তার কিন্তু ডেভেলপমেন্ট ইনকমপ্লিট হয়ে যাবে। কিন্তু লিবিডো যদি ইরসের সাথে অ্যাসোসিয়েটেড হয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে সোশ্যাল অ্যাক্টিভিটি তৈরি হবে, অর্থাৎ সোশ্যাল পার্সন হিসেবে সে উঠে আসবে, অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশন করতে পারবে, ভালো খারাপে বিচার করতে পারবে। কিন্তু যদি লিবিডোটা থ্যানাটসের সাথে সম্পর্কিত হয়ে ওঠে, তাহলে আনসোশ্যাল পাবলিক পার্সন হিসেবে গড়ে উঠবে, আনসোশ্যাল চাইল্ড হিসেবে গড়ে উঠবে। সেখানে বাচ্চার মধ্যে বিভিন্ন রকম আনসোশ্যাল অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এই লিবিডো কি করছে? আমার ইগো এবং সুপার ইগোকে এনার্জি দিচ্ছে, এনার্জাইজ করার চেষ্টা করছে এবং মাইন্ডকে একটা স্ট্রাকচার ফর্ম করতে সাহায্য করছে। পরেরটায় যদি আমরা চলে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যেখানে একটি আইসবার্গের সাথে যেখানে তিনি তুলনা করেছিলেন, সেখানে কিন্তু এই আইসবার্গের যে পিক, যেটা সেই পিকটা কিন্তু রিলেটেড কার সাথে? কনসাস মাইন্ডের। কনসাস পিকটা থাকছে 10%, যে জলের উপর অংশটা থাকছে, এটা কনসাসের সাথে সম্পর্কিত এবং কনসাস মাইন্ডের সাথে সম্পর্কিত, এবং এর যে পিকটা রয়েছে সেটা কিন্তু সুপার ইগোকে আইডেন্টিফাই করতে, অর্থাৎ যে আইসবার্গের পিক, অর্থাৎ আমাদের উচ্চ চিন্তা ভাবনার যে কাজকর্ম, এগুলো সমস্ত কিছু কিন্তু সুপার ইগো দ্বারা পরিচালিত হবে। কনসাস মাইন্ডে কিন্তু আমরা সুপার ইগোও পাচ্ছি এবং ইগোকেও পাচ্ছি, দুটোই কনসাস মাইন্ডে কিন্তু কাজ করতে পারে। কিন্তু যখন আমরা প্রিকনসাস মাইন্ডে আসি, প্রিকনসাস মাইন্ডেও দেখবো সুপার ইগো এবং ইগো দুটোই কাজ করছে। কিন্তু আনকনসাস মাইন্ডে কিন্তু সুপার ইগো, ঈদ এবং ইগো তিনটেই কাজ করছে। কিন্তু ঈদ প্রিকনসাস মাইন্ডেও নেই, কনসাস মাইন্ডেও নেই, অর্থাৎ সমস্ত ঈদের যা কাজকর্ম হচ্ছে, যেটা আমি ইনস্টিংক্ট বেসিসে পাচ্ছি, প্রতিটাই কিন্তু আনকনসাস মাইন্ডে হচ্ছে। আর এখানে লিবিডো কি করছে? আইসবার্গকে জলের উপর দিয়ে সঞ্চালিত করতে সাহায্য করছে এবং জলের ঢেউ তৈরি হচ্ছে এবং সেই বেসিসে আইসবার্গগুলো এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল স্টেজ অফ ডেভেলপমেন্ট যদি দেখে থাকি, তাহলে প্রথম স্টেজটা আসছে বার্থ টু 12 মান্থ, প্রথম বছর যে বাচ্চার বয়স থাকে, সেই স্টেজটাকে আমরা বলছি ওরাল স্টেজ। এই স্টেজের মধ্যে কি হচ্ছে? তার সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন বা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন পুরোটাই সেন্টার থাকে তার ঠোঁটের চারিদিকে বা মুখের চারিদিকে, মুখের সাথে সম্পর্কিত। অর্থাৎ এই মুখের থাকা, এই সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন মুখের সাথে থাকার জন্য, ঠোঁটের সাথে থাকার জন্য সে কিন্তু ব্রেস্ট ফিডিং করতে কিন্তু সে ইন্টারেস্টেড হয় এবং ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে তার কিন্তু সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন এবং সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন কিন্তু হবে। এই স্টেজে কিন্তু ইগো, সুপার ইগো কোনোটাই থাকে না, এখানে ইদি প্রধান ভূমিকা পালন করে থাকে। পরের 1 থেকে 3 বছর বয়সে যদি চলে আসি, সেটাকে বলছি অ্যানাল স্টেজ। এই অ্যানাল স্টেজের ক্ষেত্রে কি হচ্ছে? সবকিছু অ্যানাস সেন্টার্ড হবে, আমাদের সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন, সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন অ্যানাস সেন্টার হবে। অর্থাৎ আমার অ্যানাল এক্সপালশন, অর্থাৎ টয়লেট করা, ল্যাট্রিন করা, পটি করা, এগুলোর মাধ্যম দিয়ে বাচ্চার কিন্তু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন কিন্তু হবে। এখানে এই স্টেজের দ্বারা বাচ্চা যেহেতু আগের স্টেজে যেন ফিডিং হ্যাবিট তৈরি করা যায়, এই স্টেজে কিন্তু বাচ্চার টয়লেট ট্রেনিং কিন্তু হবে, কারণ যেহেতু টয়লেটের সাথে বাচ্চার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন রিলেটেড হয়ে যাচ্ছে, এই জন্য টয়লেট ট্রেনিংটার প্রতি তার ইন্টারেস্ট তৈরি হবে। পরের স্টেজে চলে আসি 3 থেকে 6 বছর বয়স, তাকে বলছি ফ্যালিক স্টেজ। ফ্যালিক স্টেজের ক্ষেত্রে বাচ্চার কনসেন্ট্রেশন থাকে জেনিটালের দিকে এবং জেনিটালের মাধ্যমেই সে কিন্তু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন এবং সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন তার কিন্তু হবে। কিভাবে হবে? মানে তার যে জেনিটাল অর্গান যেগুলো আছে, অর্থাৎ পেনিস, ভেজিনা, এগুলোতে নিজে টাচ করে সেগুলোর সাথে কিন্তু একটা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন সে পাওয়ার চেষ্টা করবে। এই বয়সে বাচ্চাদের মধ্যে একটি মাস্টারবেশন
প্রবাবিলিটি স্টার্ট হয়ে যায় কিন্তু। কিন্তু ম্যাচিওর বয়সে যে মাস্টারবেশনগুলো আমাদের হয় সেই ধরনের মাস্টারবেশন কিন্তু নয়, শুধু টাচ করে ফিল পায়, শুধু তার যৌনাঙ্গগুলোতে টাচ করে তারা ফিল পাবে, ছেলে মেয়ে উভয়। এই স্টেজে কি হচ্ছে, এই স্টেজে কিন্তু ঈদ এবং ইগোর মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়, সেই কনফ্লিক্টটাকে রিসলভ করার জন্য, রিজলিউশন করার জন্য একটা ট্রানজিশনাল স্টেজ তৈরি হচ্ছে। অর্থাৎ একটা মধ্যবর্তী পর্যায়ে আসছে যেখানে আমরা ঈদের কিছু কথা মেনে নিচ্ছি, ইগোর কিছু কথা মেনে নিচ্ছি, এবং এখানে কিন্তু সুপার ইগো এই স্টেজ থেকে ডেভেলপ হওয়া ধীরে ধীরে শুরু হবে। আচ্ছা, তারপরে স্টেজে আসছে কি ল্যাটেন্সি স্টেজ। ল্যাটেন্সি স্টেজটা কি? ল্যাটেন্সি মানে ল্যাটেন্ট, মানে সুপ্ত বা লুকিয়ে থাকা। অর্থাৎ এই স্টেজের মধ্যে বাচ্চার মধ্যে যে প্রিভিয়াস 3টে স্টেজের মাধ্যম দিয়ে যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন হয়েছিল, সেই সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন গ্র্যাটিফিকেশনগুলো এখানে লুপ্ত হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু সেক্স রিলেটেড ইন্টারেস্ট কিন্তু থাকবে না। এখানে কেন থাকবে না? তার বেসিক্যালি হচ্ছে সোশ্যাল প্রেশারের কারণের জন্য। কারণ কি? এরা যখন স্কুল গোয়িং স্টুডেন্ট হয়, এদের ক্রমশ এদের মধ্যে কিন্তু সোশ্যাল ইন্টেলেকচুয়ালিটি বৃদ্ধি পেতে থাকে এবং বাইরের জগতের প্রতি ইন্টারেস্টটা বা ইন্টারাকশন করার প্রবণতা বেড়ে যায়। আচ্ছা, এই স্টেজে কিন্তু সুপার ইগো অনেক বেশি স্ট্রেংথ পাওয়ার শুরু হয়ে যায়। অর্থাৎ সুপার ইগো এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রেংথ পাচ্ছে। এখানেই কিন্তু অ্যাক্টিভলি সুপার ইগো কিন্তু কাজ করতে হবে। আগের স্টেজে কিন্তু সুপার ইগো অতটা স্ট্রং ছিল না, এখানে কিন্তু সুপার ইগো প্রচন্ড পরিমাণে স্ট্রং হয়ে উঠবে এবং তার মধ্যে মরাল ভ্যালু কিন্তু ক্রমশ তৈরি হওয়া শুরু হয়ে যাবে। পরের সেটাকে বলছি পিউবার্টি থেকে ডেথ অবধি, অর্থাৎ আমাদের বয়ঃসন্ধি থেকে মৃত্যু অবধি এই স্তরটা দেখতে পাচ্ছি, যেখানে সেক্সুয়াল ডিমান্ড বা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন আবার নতুন করে জেগে উঠবে এবং এই সময় কিন্তু আহ, যে ধরনের মানে ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ থেকে যে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন গুলো পেয়েছে এবং ল্যাটেন্সি স্টেজে যে ধরনের মরাল বা সোশ্যাল ইনফরমেশনস গুলো সে পেয়েছে, এই টোটালের মাধ্যম দিয়ে এই স্টেজে এসে কিন্তু সে অপোজিট সেক্সের প্রতি একটি সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি করবে এবং তার মাধ্যম দিয়ে একটি সেক্সুয়াল প্লেজার পাওয়ার সে কিন্তু চেষ্টা করবে। এইখানে কিন্তু কি হচ্ছে, তার পার্সোনালিটি কিভাবে ডেভেলপ করবে, ইগো এবং সুপার ইগোর মধ্যে যে এক্সট্রিম কনফ্লিক্ট চলে, সেই কনফ্লিক্টে যে যুদ্ধর মধ্যে দিয়ে মানুষের পার্সোনালিটি কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে ঈদের প্রভাব যদি প্রচন্ড বেশি হয়ে যায় তাহলে নেগেটিভ পার্সোনালিটি তৈরি হবে, আর এই সুপার ইগোর প্রভাব যদি বেশি হয়ে যায় তাহলে পজিটিভ পার্সোনালিটি কিন্তু বাচ্চার মধ্যে তৈরি হয়ে যাবে। এরপরে ভাবতে পারি যে আমাদের বডি ইমেজ বা রোল মডেল হিসেবে আমাদের সেক্সুয়াল ডেভেলপমেন্ট কিভাবে প্রভাবিত করতে পারে। তার কিন্তু অনেক এভিডেন্স তিনি কিন্তু দিয়েছিলেন বা তার থিওরি থেকে কিন্তু জানা যায়। প্রথম স্টেজটা যদি আসি ওরাল স্টেজ, সেই ওরাল স্টেজের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে কিন্তু বডি ইমেজের পার্সপেক্টিভে যদি বিচার করি তাহলে তারা কিন্তু তাদের বডি এবং এনভায়রনমেন্টের মধ্যে একটা যে বাউন্ডারি আছে সেটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারবে। কিভাবে আইডেন্টিফাই করতে পারবে? এইভাবেই আইডেন্টিফাই করতে পারবে, বাচ্চাকে যখন চিমটি কাটা হবে তখনই বাচ্চা কিন্তু কাঁদবে। অর্থাৎ এর পরবর্তী স্তরগুলোতে বাচ্চাকে ভয় দেখালেই হয়তো, চিমটি কাটার কথা বললেই হয়তো, ভয় দেখালেই হয়তো কেঁদে ফেলবে, কিন্তু এই স্টেজে কিন্তু বাচ্চা কিন্তু সেটা করবে না। কারণ যতক্ষণ অব্দি তার বডির সাথে টাচ হচ্ছে না সে কিন্তু কখনোই রেসপন্স দেবে না। ওই জন্য এটা কিন্তু সে কিন্তু বডি ইমেজের পার্সপেক্টিভে সে কিন্তু বডি এবং এনভায়রনমেন্টের মধ্যে যে একটা বাউন্ডারি আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারছে। অ্যানাল স্টেজে যদি যাই বডি ইমেজের পার্সপেক্টিভে, তাহলে এখানে কি হচ্ছে, ঈদ এবং ইগোর মধ্যে একটা কিন্তু কনফ্লিক্ট তৈরি হচ্ছে এবং এই কনফ্লিক্টের মাধ্যমে কি হচ্ছে, ঈদ চাইছে তার ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন চাইছে, কিন্তু ইগো কি করছে, তার গ্র্যাটিফিকেশনটাকে ডিলে করার চেষ্টা করছে। এই কনফ্লিক্টের মধ্যে কেউ তার সন্তুষ্টি, ঈদ চাইছে মানে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন পেয়ে যাওয়ার জন্য, আর ইগো তাকে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন পেতে বাধা দিচ্ছে। কিরম ভাবে, টয়লেটে অনেক সময় আমরা টয়লেট পার্সপেক্টিভে যাবো কি যাবো না, ঈদ বলছে টয়লেটে যাও, ইগো বলছে টয়লেটে একটু দেরি করে যাও বা একটু টাইম নিয়ে যাও। এই কনফ্লিক্টের মধ্যে কিন্তু চলে। এটা কিভাবে আসছে, এটা আমাদের হচ্ছে আমাদের যে বডি ওয়েস্ট আছে তার এলিমিনেটিং পার্সপেক্টিভে হবে, অর্থাৎ আমরা বর্জ্য পদার্থ কিভাবে ত্যাগ করছি, কি কন্টেন্টে ত্যাগ করছি তার উপর ডিপেন্ড করে হচ্ছে কিন্তু।
পরবর্তী সময় চলে যে ফ্যালিক স্টেজে যদি চলে আসি, ফ্যালিক স্টেজে দেখা যাচ্ছে যে তার নিজের বডি সম্বন্ধে অ্যাওয়্যার হচ্ছে, অন্য বাচ্চাদের বডি সম্বন্ধে অ্যাওয়্যার হচ্ছে, তার বাবা মার বডি সম্বন্ধে আইডিয়া অ্যাওয়্যার হচ্ছে, এবং তার মধ্যে যে ফিজিক্যাল মানুষের যে ফিজিক্যাল বডি আছে এবং সেই বডির রিলেটেড যে কিউরিসিটি বাচ্চার মধ্যে কিন্তু এই স্টেজে তৈরি হয়, এবং সেই কিউরিসিটিটা এখানে কিন্তু ফুলফিল হয়ে যায় এবং সে এক্সপ্লোর করে নেয় যে মেয়ে আর ছেলের মধ্যে বডির মধ্যে কি পার্থক্য আছে, এবং সেই ফিজিক্যাল এবং জেন্ডার পার্সপেক্টিভে দুটো পার্সপেক্টিভেই কিন্তু সে ডিফারেন্স করতে শিখে যাবে এই স্টেজে। ল্যাটেন্সি স্টেজে যদি চলে আসি তাহলে কি হবে, এখানে আগের প্রিভিয়াস স্টেজগুলোতে যেগুলো সে শিখেছিল, গ্র্যাটিফিকেশন পেয়েছে বা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন পেয়েছিল, সেই স্যাটিসফ্যাকশনের মাধ্যম দিয়ে সেগুলো সব কটাকে এখানে কিন্তু সে কি করছে, কনসলিডেট করছে এনভায়রনমেন্টের পার্সপেক্টিভ বা সোশ্যাল পার্সপেক্টিভে কনসলিডেট করে, এবং সেগুলোকে নিজের ইমিটেশন অফ স্টাইলে কনভার্ট করার চেষ্টা করবে, অর্থাৎ নিজের পরিচিতির মাধ্যমে নিজেকে অনুকরণ করা, কাউকে অনুকরণ করার মতো নিজেকে তৈরি করে উঠতে পারবে। এর পরের স্টেজে কি হচ্ছে, তারা কিন্তু এর পরের স্টেজের মধ্যে যে সব সাইকোসেক্সুয়াল কমফোর্ট গুলো বা পায়নি, বা যে সাইকোসেক্সুয়াল প্রবলেম গুলো সলভ করতে পারেনি, সেই বেঁচে থাকা সাইকোসেক্সুয়াল প্রবলেম গুলোকে এই সাইকোসেক্সুয়াল জেনিটাল স্টেজে এসে তারা কিন্তু সেই কনফ্লিক্ট গুলোকে দূর করার চেষ্টা করবে, যে অভাবগুলো আগে থেকে গেছিল সেই বডি ইমেজের মাধ্যম দিয়ে সেগুলোকে সে সলভ করার চেষ্টা করবে বা নতুন করে জানার চেষ্টা করবে। রোল মডেল হিসেবে যদি আসি তাহলে এই ওরাল স্টেজে কিন্তু বাচ্চার কোনো রোল মডেল থাকে না, কিন্তু তার মা বা তাকে যে কেয়ার নিচ্ছে তার প্রতি অ্যাটাচমেন্ট তার বাচ্চার কিন্তু তৈরি হয়ে উঠবে। পরের স্টেজে চলে আসি অ্যানাল স্টেজ। এই অ্যানাল স্টেজে কিন্তু তার ফ্যামিলি মেম্বারের সাথে ফ্যামিলি মেম্বারকে সে রোল মডেল হিসেবে মনে করে, বিশেষ করে পেরেন্টকে, কেন প্যারেন্টাল স্টাইল কিন্তু বাচ্চার মধ্যে রোল মডেল হিসেবে তৈরি গড়ে উঠতে দেখা যাবে, কিন্তু কারণ বাবা মা যেভাবে করবে বাচ্চাও সেইভাবে অনুকরণ করার চেষ্টা করবে। পরের স্টেজটাকে আসছি ফ্যালিক স্টেজে। ফ্যালিক স্টেজের ক্ষেত্রে রোল মডেল কি হবে, দুটো কনসেপ্ট তৈরি হয়েছে, অডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স। অডিপ্লাস কমপ্লেক্স হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হবে, অনেক ক্ষেত্রে বর্তমান ক্ষেত্রে মেয়েদের মধ্যে দেখা যায়, কিন্তু ফ্রয়েড কিন্তু ছেলেদের মধ্যেই বলেছেন। কি হচ্ছে, ছেলেদের মধ্যে এই সময় মায়ের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে, এবং একটা মায়ের সাথে অ্যাটাচমেন্ট এত পরিমাণে থাকে, যেহেতু তার মায়ের অ্যাটাচমেন্ট বাবার সাথে থাকে, সেই জন্য বাবাকে সে অপছন্দ করা শুরু করছে। এটাকে আমরা বলছি অডিপ্লাস কমপ্লেক্স। এই স্টেজে বাবাকে নিজের রাইভাল মনে করা এবং মায়ের প্রতি প্রচন্ড পরিমাণে ভালোবাসা তৈরি হওয়া জন্যই বাবাকে রাইভাল হিসেবে মনে করা, বাবাকে হিংসে করা, এই জিনিসগুলো কিন্তু বাচ্চার মধ্যে তৈরি হবে। ইলেকট্রা কমপ্লেক্সের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে মেয়ে বাবার প্রতি অ্যাটাচমেন্ট প্রচন্ড পরিমাণে থাকে, এবং এই স্টেজে কিন্তু কি হচ্ছে, মেয়ে মাকে তার নিজের রাইভাল মনে করে এবং মাকে সরিয়ে মায়ের জায়গাতে মেয়েটি যাওয়ার চেষ্টা করছে, এবং বাবার ক্লোজ হওয়ার চেষ্টা সেখানে সে করছে। কিন্তু এইখানে কিন্তু ছেলেদের মধ্যে ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি তৈরি হয়। ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি হচ্ছে কি, তার যৌনাঙ্গ লুপ্ত হয়ে যাওয়া, যৌনাঙ্গ মানে নষ্ট হয়ে যাওয়া, বা যৌনাঙ্গ পরবর্তী সময় কাজ করবে না, এই ধরনের ভয় কিন্তু বাচ্চার মধ্যে কাজ করতে পারে। কিন্তু এইখান থেকে তার কিন্তু এটা শুরু হচ্ছে। পেনিস এনভি হচ্ছে মেয়েদের মধ্যে দেখা যাবে কি, যেহেতু পুরুষ যৌনাঙ্গ মেয়েদের মধ্যে নেই বা পেনিস যেহেতু থাকে না, সেই জন্য সে কিন্তু ইনসিকিউরিটিতে ভুগতে পারে, এবং সে মনে করতে পারে যে আমার কাছে এই ধরনের অঙ্গ কেন নেই, এবং যখনই তার বাবার সাথে অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, বা যখন বাবাকে অনুকরণ করছে বা কোনো একটি ছেলেকে দেখছে তার যৌনাঙ্গ বুঝতে পারছে, তখন সেটা নিয়ে সে কিন্তু হতাশায় পড়ে যেতে পারে। এই না থাকার জন্যই কিন্তু বাবার সাথে তার অ্যাটাচমেন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় মায়ের তুলনায়। আচ্ছা, এই স্টেজে কি হচ্ছে, সাইকোলজিক্যাল ডিফেন্সিভ কিছু অ্যাটিটিউড থাকে, কি রিপ্রেশন হয়। রিপ্রেশন মানে কি, আমার মধ্যে কোনো ইমোশনস হলো বা কোনো ইমোশন টাইপের কোনো জিনিস বেরিয়ে আসছে, রাগ, আনন্দ, ক্ষোভ, এগুলো কিন্তু আমরা চাপা দেওয়ার চেষ্টা কিন্তু এখানে
করব, অর্থাৎ এখানে কিন্তু সেগুলোকে চাপা দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করব। আরেকটা কি বলছে, আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন কি, আমরা যেহেতু ছেলেরা এই স্টেজে মায়ের সাথে খুব ক্লোজ থাকে, তাহলে মায়ের সব থেকে নিকটতম ব্যক্তি হচ্ছে বাবা, ওই জন্য বাবাকে অনুকরণ করে বাবার মতো হওয়ার চেষ্টা করে। কিরকম, বাবার মতো শার্ট পরা, বাবার মতো টাই পরা, বাবার মতো ড্রেস আপ পরা, হেয়ার স্টাইল রাখা, যাতে মায়ের খুব কাছাকাছি সে আসতে পারে, এটাকে আইডেন্টিফিকেশন বলছি। ছেলেদের মেয়েদের ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে, মেয়েরা কি করছে, মায়ের মতো শাড়ি পরা, মায়ের মতো লিপস্টিক ব্যবহার করা, মায়ের মতো সাজগোজ করা করে বাবার খুব কাছাকাছি আসার চেষ্টা করছে, কেন বাবার খুব কাছের ব্যক্তি হচ্ছে মা। তো এর পরের স্টেজে যদি আসি, তো ল্যাটেন্সি স্টেজে কি দেখতে পাচ্ছি রোল মডেল হিসেবে, এখানে টিচার, যেহেতু সোশ্যালাইজড হচ্ছে এখানে, সেই জন্য সোশ্যালাইজড হওয়ার জন্য টিচার, ফ্রেন্ডস, প্রফেশনাল আর্টিস্ট এবং পিয়ার গ্রুপ এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আমরা কোনো ফিল্ম স্টার, গায়কের প্রতি প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্টেড হয়ে পড়ি। অনেক বাচ্চারা দেখা যাচ্ছে ফিল্ম স্টারদের প্রতি অ্যাট্রাক্টেড। এই অ্যাট্রাকশন কিন্তু এই স্টেজ থেকে কিন্তু শুরু হচ্ছে। পরেরটা জেনিটাল স্টেজে যদি যাই, তাহলে এখানে বাচ্চা নিজেই রোল মডেল হওয়ার চেষ্টা করবে কারোর না কারোর, অর্থাৎ নিজেকে কারোর রোল মডেল হিসেবে তৈরি করার চেষ্টা কিন্তু এখানে করবে। এই ঘটনাগুলো যাওয়ার পরে এখানে কিন্তু একটা ঘটনা চলে আসছে, ফ্রয়েড যেটা বলেছে ফিক্সেশন। প্রত্যেকটা 5টা স্টেজে প্রত্যেকটা জায়গাতে আমার সমস্ত সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন বা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন ফুলফিলড, কমপ্লিট ফুলফিলমেন্ট নাও হতে পারে, অনেক সময় ওভার ফুলফিলমেন্টও হয়ে যেতে পারে, কিন্তু একটা ব্যালেন্স ফুলফিলমেন্ট কিন্তু এখানে হতে হবে। যে কোনোভাবে যে পরিমাণেই ফুলফিলমেন্ট হোক না কেন, যে ফুলফিলমেন্টটা হয়ে যাচ্ছে সেই স্টেজের পরে অন্য স্টেজে যখন যা চলে যাচ্ছে, তখন আগের স্টেজে পার্সপেক্টিভে সেই সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনটা ফিক্সেশন হিসেবে পরিচিতি লাভ করবে। এর ফলে কি হচ্ছে, বাচ্চাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। হতে পারে কি, যদি কমপ্লিট ফুলফিলমেন্ট না হয়, তাহলে এক ধরনের অ্যাটিটিউড তৈরি হবে, আর ওভার ফুলফিলমেন্ট হয়ে গেলে অন্যরকম অ্যাটিটিউড তৈরি হবে। যখন বা ওরাল স্টেজের সময় যদি সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন এবং সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন যদি ফুলফিলমেন্ট না হয় প্রপারলি, তো ফুলফিল যদি না হয়, তাহলে বাচ্চার মধ্যে কিন্তু কি হচ্ছে, বাচ্চা কিন্তু কখনোই ডিপেন্ডেন্ট রিলেশনশিপে আসতে পারবে না। কারণ এই স্টেজে বাচ্চা ফিডিং এর জন্য মায়ের উপর ডিপেন্ডেন্ট হয়। ওই জন্য আমরা ব্যক্তি হিসেবে আমরা কারোর না কারোর হিসেবে সামাজিকভাবে কারোর না কারোর উপর ডিপেন্ডেন্ট, সেই স্তরটা কিন্তু এই বাচ্চার মধ্যে তৈরি পরবর্তী স্তরে কিন্তু থাকবে না, যদি এই স্তরে সেই ফুলফিলমেন্টটা কমপ্লিট না হয়। যদি ওভার ফুলফিলমেন্ট হয়ে যায়, ওভার ব্রেস্ট ফিডিং যদি করে সব সময়, যদি সেই ওভার ফুলফিলমেন্টের মধ্যে থেকে যায় এই স্তরের মধ্যে, তাহলে কি হবে, পরবর্তী স্তরে যাওয়ার সময় সে কি হবে, তার স্মোকিং টেন্ডেন্সি বেড়ে যেতে পারে, চুইংগাম খাওয়ার বদ অভ্যাস তৈরি হতে পারে, নখ চেবানোর অভ্যাস তৈরি হয়ে যেতে পারে, নিজের ঠোঁট কামড়ানো, ঠোঁটের চামড়া ছেঁড়া, এই জিনিসগুলো অভ্যাসগুলো তৈরি হয়ে যাবে, পেন্সিলের ডগা কামড়ানো, সেইগুলো অভ্যাস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে চুম্বন বা কিসিং করার অভ্যাস ফ্রিকোয়েন্সি বাড়িয়ে ফেলবে বা বদ অভ্যাসে তৈরি হয়ে যাবে। ও সব থেকে বড় সমস্যা হচ্ছে ওরাল সেক্সের প্রবলেম কিন্তু এই এই এই- এখানে যদি এই স্টেজে যদি গ্র্যাটিফিকেশন যদি ওভার ফুলফিল হয়ে যায়, তাহলে পরবর্তী স্তরে কিন্তু ওরাল সেক্স হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। অ্যানাল স্টেজের যদি কথা বলি, অ্যানাল স্টেজের ক্ষেত্রে আমরা দেখতে পারবো কি, যদি কমপ্লিট ফুলফিলমেন্ট যদি না হয়ে থাকে, তাদের গ্র্যাটিফিকেশন, তার সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন ফুলফিলমেন্ট না হয়, তাহলে তারা কেয়ারলেস হবে। কারণ এই স্টেজের মধ্যে তার টয়লেট ট্রেনিং হয়। টয়লেট ট্রেনিং হওয়ার সময় তার তার যৌনাঙ্গের প্রতি যত্ন নেওয়াটাই মানে হচ্ছে সে লাইফের প্রত্যেকটা বিষয়ের প্রতি সে যত্নশীল হয়ে উঠবে। কিন্তু এখানে যদি সেই ফুলফিলমেন্ট যদি না হয়, তাহলে সে কিন্তু কেয়ারলেস হয়ে উঠবে এবং ডিসঅর্গানাইজড হবে, অর্থাৎ অগোছালো তো হবে। অর্থাৎ যে এই বয়সে যে যদি তার টয়লেট ট্রেনিং প্রপার না হয়, বা অ্যানাল স্টেজে যদি সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন প্রপার না হয় টয়লেটের মাধ্যম দিয়ে বা পটির মাধ্যম দিয়ে, তাহলে কিন্তু ডিসঅর্গানাইজড সে হয়ে উঠবে। ওভার ফুলফিলমেন্ট হয়ে গেলে কি হবে, অবসেসিভলি অর্গানাইজড হবে, যেটা অন্য লোককে প্রচন্ড পরিমাণে বিরক্ত করবে। মানে এক্সেসিভলি ক্লিয়ার এবং নিট থাকার চেষ্টা করবে, অর্থাৎ নোংরা হলেই পরিষ্কার করতে শুরু করে দেবে, সবসময় জল ঘাটার অভ্যাস তৈরি হয়ে যাবে, সবসময় হাত ধুচ্ছে, বাসন ধুচ্ছে, ঘর পরিষ্কার করছে, এই ধরনের মানসিকতা গুলো তৈরি হয়ে যাবে, যেটা অন্যের কাছে ইরিটেটিং হয়ে উঠবে। কিন্তু
এক্সট্রা কনসাস অ্যাবাউট টয়লেটের প্রতি প্রচন্ড এক্সট্রা কনসাস থাকবে এবং যে কোনো জায়গায় গিয়ে টয়লেট করতে চাইবে না, যে কোনো জায়গাতে টয়লেট করতে তার অসুবিধা হবে এবং তার ফলে কি হবে, তার মধ্যে ডিহাইড্রেশন হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। বিশেষ করে মেয়েদের মধ্যে এই প্রবাবিলিটি বেশি হয়ে থাকে। ফ্যালিক স্টেজে যদি আসি, তাহলে ফ্যালিক স্টেজে দেখা যাবে কি, যেহেতু এই স্টেজের মধ্যে আমাদের মধ্যে অডিপাস কমপ্লেক্স বা ইলেকট্রা কমপ্লেক্স তৈরি হয় এবং আমাদের যে জেনিটাল সেক্স গ্র্যাটিফিকেশন হচ্ছে কি, যে আমার যৌনাঙ্গগুলো স্পর্শের মাধ্যম দিয়ে আসে, সেই জন্য এই স্টেজের মধ্যে যদি কমপ্লিট যদি গ্র্যাটিফিকেশন যদি না হয় তাহলে, বা ফুলফিলমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু অ্যাগ্রেশন তৈরি হতে পারে বাচ্চার মধ্যে, ওভার অ্যাম্বিশিয়াস হয়ে যেতে পারে বাচ্চা অনেক সময়, প্রবলেম টু ক্রিয়েট রিলেশনশিপ উইথ আদার অপোজিট সেক্সের সাথে রিলেশন তৈরি করতে তার সমস্যা হবে, অপোজিট সেক্সের প্রতি ডিসরেসপেক্ট তৈরি হবে। কেন অপোজিট সেক্সের প্রতি ডিসরেসপেক্ট তৈরি হবে? কারণ এই স্টেজে কিন্তু সে অপোজিট সেক্সের প্রতি ইন্টারাকশন তৈরি হচ্ছে কিন্তু, অর্থাৎ মেয়ে হলে বাবার প্রতি আর ছেলে হলে মায়ের প্রতি তৈরি হচ্ছে। কিন্তু এই ইন্টারাকশনটা যদি ছেলে মা এবং মেয়ে বাবার মধ্যে যদি হেলদি রিলেশনশিপ তৈরি না হয়, তাহলে কিন্তু সে পরবর্তী জীবনে কিন্তু হেলদি রিলেশন অপোজিট সেক্সের প্রতি সাথে হেলদি রিলেশনশিপ তৈরি করতে কিন্তু প্রবলেম হবে। ওভার ফুলফিলমেন্ট হয়ে গেলে কি হবে, বাচ্চার মধ্যে মাস্টারবেশন অ্যাডিকশন তৈরি হয়ে যাবে কিন্তু। অর্থাৎ এই স্টেজে যদি প্রপার ও ব্যালেন্স ফুলফিলমেন্ট যদি না হয়, সেক্সুয়াল ফুলফিলমেন্ট যদি ব্যালেন্স না হয়, নিডটা ফিক্সেশনটা যদি ব্যালেন্স না হয়, তাহলে কিন্তু ওভার ফুলফিলমেন্ট যদি হয়ে যায়, তাহলে কিন্তু ম্যাস্টারবেশনে অ্যাডিকশন তৈরি হবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু। এবং তার ফলে কিন্তু তার শারীরিক অনেক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। পার্মানেন্ট ফিক্সন অফ অডিপাস এবং পার্মানেন্ট ফিক্সন অফ ইলেকট্রাও কিন্তু দেখা যাবে। অর্থাৎ এই স্তরে পরের যে স্তরে গিয়ে যেখানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা সেক্সুয়াল ইন্টারাকশনের যে সুপ্ত অবস্থায় চলে যায় ল্যাটেন্সি স্টেজে, সেটা কিন্তু আর থাকবে না। সেখানে কিন্তু পরবর্তী স্তরে পরে বা পরবর্তী জেনাইটাল স্টেজে গেলে এখানে কিন্তু এই প্রবণতাটা অনেক বেশি সিভিয়ার হয়ে যেতে পারে। ল্যাটেন্সি স্টেজে কি দেখা যাচ্ছে, বাচ্চা যদি এখানে ফুলফিলমেন্ট যদি না হয় প্রপারলি সবকিছু, তাহলে সে কিন্তু পরবর্তী স্তরে লোনলিনেস ফিল করতে পারে, তারপরে আনসোশ্যাল হয়ে পড়তে পারে, সেলফিশ হয়ে যাবে, তারপর সেন্টার্ড লাভ হয়ে যাবে, অর্থাৎ নিজেকে সেলফ লাভ, নিজেকে বা মাস্টারবেশনের মতো ঘটনা যেগুলো সেলফ লাভকে আইডেন্টিফাই করে, তাহলে মাস্টারবেশন কিন্তু খারাপ জিনিস নয়, মাস্টারবেশন কিন্তু ভালো জিনিস, কিন্তু এটার অ্যাডিকশন যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের প্রবলেম। কেন মাস্টারবেশন কিন্তু আমাকে নিজেকে ভালোবাসতে কিন্তু শেখায়। আমার প্রতি আমি নিজেকে যখন সেলফ লাভ হচ্ছে, তখন কিন্তু এটা মাস্টারবেশনের মাধ্যমে হবে। অর্থাৎ এই স্তরে যেহেতু সে সোশ্যালাইজড হওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে যে সোশ্যালাইজ হওয়ার সুযোগ যদি না পায়, তাহলে স্যাটিসফ্যাকশনটা লো হবে। স্যাটিসফ্যাকশন লো হওয়া মানে ফুলফিলমেন্ট লো হবে। আর ফিক্সেশনটা কি হবে, যে লো ফিক্সেশন হবে, তার ফলে কিন্তু পরবর্তী স্তরে সে কিন্তু ক্রাইম পার্সোনালিটিতে ঢোকার চেষ্টা করবে, অর্থাৎ ক্রিমিনাল হওয়ার প্রবাবিলিটি তৈরি, অর্থাৎ সেক্স রিলেটেড ক্রিমিনাল হওয়ার প্রবাবিলিটি আরো বেশি কিন্তু। অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারে, রেপিস্ট যারা হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু এই স্টেজে কিন্তু ফিক্সেশনটা কমা, সোশ্যালাইজড হওয়ার ফিক্সেশন কম হয়েছে। কিন্তু ওভার ফিক্সেশন হলে কি হবে, লেস ইন্টারেস্টেড ইন সেক্সুয়াল ওরিয়েন্টেশন উইথ অপোজিট সেক্স, অর্থাৎ অপোজিট সেক্সের প্রতি সেক্সুয়াল ওরিয়েন্টেশনে যেতে সে চাইবে না। এলজিবিটির মতো প্রবলেম তৈরি হতে পারে, যে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, এই ধরনের সমস্যাগুলো তার বাচ্চার মধ্যে তৈরি হতে পারে। কারণ অনেক বেশি এই স্টেজে কি হচ্ছে, বাচ্চা নিজের কমিউনিটির সাথে মেলামেশা হচ্ছে, সেম সেক্সের সাথে বেশি মেলামেশা করে, অর্থাৎ ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে। ওই জন্য যদি এখানে ওভার ফুলফিলমেন্ট হয়ে যায় এবং সেটা যদি ফিক্সেশনে পরিণত হয়ে যায়, পরবর্তী স্তরে কিন্তু এলজিবিটির প্রবলেম দেখা যাবে। এরপরে হচ্ছে ওভার সোশ্যাল ওরিয়েন্টেড লাইফ হয়ে যাবে, অর্থাৎ সামাজিক ভাবে ক্রিয়াকলাপ করার প্রবণতা তার বেশি বেশি হয়ে যাবে, সংসার গঠন বা সংসার তৈরি করা, সন্তান নেওয়া বা সন্তানের প্রতি আকর্ষণ কমে যাবে কিন্তু ক্রমশ। তাহলে এই সমস্যাগুলো কিন্তু এই স্তরে
দেখা যাবে। এই ওভারঅল মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে কনক্লুড করতে গেলে আমরা এটা বলতে পারি যে সেক্সুয়ালিটি শুধুমাত্র সেক্সুয়াল অর্গানের সাথে রিলেটেড নয়, এটা কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট, ওভারঅল ক্যারেক্টার বিল্ডিং এর সাথে কিন্তু দরকার আছে, ওভারঅল ক্যারেক্টার বিল্ডিং এর সাথে সম্পর্কিত। এবং এই সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন অ্যাকর্ডিং টু ফ্রয়েড কিন্তু প্রয়োজন রয়েছে, কারণ এইটাই আমাদের সেক্স এডুকেশনে সব থেকে বড় ইম্পর্টেন্ট রোল। প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা গুণাবলী যদি প্রপারলি হয় বা সব প্রপার ফিক্সেশন যদি হয়, আমার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন যদি ফিক্সেশন হওয়ার সময় ওভার ফুলফিলমেন্ট বা আন্ডার ফুলফিলমেন্ট না হয়ে একটা এভারেজ স্টেজে থাকে, তাহলে কিন্তু আমরা খুব ভালো হিউম্যান বিইং হিসেবে বিহেভ করতে পারবো এবং সোশ্যাল পার্সন হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো। ওই জন্য নিজেকে সোশ্যাল পার্সন হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য সেক্সুয়াল ডেভেলপমেন্ট প্রপার হওয়াটা কিন্তু প্রয়োজন রয়েছে।